আমার শিক্ষামূলক ইউটিউব চ্যানেল তন্ময় ইংলিশ টিউটোরিয়ালে সকলকে স্বাগত। এই চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের সিলেবাসের সমস্ত পোয়েম, প্রোজ এবং গ্রামার আলোচনা করা হবে। আজকে আমরা এই ভিডিওটিতে ক্লাস 12-এর অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটি সম্পর্কে সবিস্তারে জানব। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। অ্যাবাউট দ্য পোয়েট, কবি সম্পর্কে এবার আমরা জানব। নেম অফ দ্য পোয়েট: আর্থার র্যাবো। ফুল নেম: জন নিকোলাস আর্থার র্যাবো। যেহেতু তিনি ফ্রেঞ্চ পোয়েট, তাই তার নামটা আমরা এইভাবে উচ্চারণ করলাম। আমরা এইভাবে বলতে পারি, তার নাম আর্থার রিমবাউড বা জিন নিকোলাস আর্থার রিমবাউড। তিনি একজন ফ্রেঞ্চ পোয়েট বা ফ্রান্সের কবি। বর্ন ইন 1854, 1854 সালে তিনি জন্মগ্রহণ করেন। ডায়েড ইন 1891, 1891 সালে তিনি পরলোক গমন করেন। তিনি যখন মারা যান তার কারণ হচ্ছে তিনি বোন ক্যান্সারে আক্রান্ত ছিলেন, অর্থাৎ হাড়ের ক্যান্সারে তিনি আক্রান্ত ছিলেন। হিজ ফাদার ওয়াজ অ্যান আর্মি ক্যাপ্টেন অর ইনফ্যান্ট্রি ক্যাপ্টেন। তার বাবা ছিলেন একজন আর্মির ক্যাপ্টেন বা ইনফ্যান্ট্রি ক্যাপ্টেন, মানে হচ্ছে পদাতিক সৈন্যবাহিনীর ক্যাপ্টেন ছিলেন। এটা আমরা জেনে রাখলাম কেন? কারণ হচ্ছে যখন আমরা পোয়েমটির ব্যাকগ্রাউন্ড আলোচনা করব তখন এই তথ্যটি কাজে লাগবে। হি স্টার্টেড রাইটিং ইন 1870 অ্যাট দ্য 16। 16 বছর বয়স যখন তার, অর্থাৎ 1870 সালে 1870-তে তিনি লেখালেখি শুরু করেন। এবং আমরা দেখতে পাচ্ছি তিনি খুব অল্প বয়সে লেখা শুরু করেন, আবার তিনি লেখা শেষও করেন খুব তাড়াতাড়ি। লেফট রাইটিং ইন 1873, অর্থাৎ তিনি লেখালেখি ছেড়ে দেন 1873 সালে, যখন তার বয়স ছিল 19 বছর। ঠিক আছে, তাহলে তিনি শুরু করেন 1870 সালে, যখন তার বয়স ছিল 16 বছর, আর তিনি লেখালেখি ছেড়ে দেন 1873 সালে, যখন তার বয়স ছিল 19 বছর। এবার আমরা দেখব ইয়ার অফ কম্পোজিং দ্য পোয়েম, অর্থাৎ কবিতাটি লেখার সাল, কত সালে তিনি কবিতাটি লেখেন। কন্ট্রোভার্সি, মানে এটাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি রয়েছে, মানে বিতর্ক রয়েছে। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম, এবং কবিতাটির ব্যাকগ্রাউন্ড কি সেটা আমরা জানব। প্রথমেই বলি, তোমাদের বইতে লেখা আছে কবিতাটির কম্পোজিং ইয়ার হচ্ছে 1877, অর্থাৎ 1877 সালে কবিতাটি লেখা হয় বইয়ের তথ্য অনুযায়ী, তোমাদের বইয়ের তথ্য অনুযায়ী। সেখানে কি বলা আছে যে কবিতাটির ব্যাকগ্রাউন্ড কোনটাকে বলা হয়েছে, যে কবি 1876 সালে ডাচ কলোনিয়াল আর্মিতে যোগদান করেন এবং ঠিক তার পরের বছর 1871 সালে ফ্রাঙ্কো রাশিয়ান ওয়ার, অর্থাৎ ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেখানে অংশ নেন। সেই ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থেকেই তার এই কবিতা, মানে সেই যুদ্ধের যে নিজের থেকে যুদ্ধে অংশগ্রহণ করে তার যে অভিজ্ঞতা, সেখান থেকেই এই কবিতাটি লেখা হয়েছে বলে এই তোমাদের বইতে দেওয়া আছে। কিন্তু এই হিসাবটা যদি আমরা ধরি, তাহলে 1877 সালে যদি কবি কবিতাটি লিখে থাকেন, তাহলে তখন তার বয়স হয়ে যাচ্ছে 1877 থেকে 1854 বিয়োগ করলে 23 বছর। কিন্তু আমরা আগেই জেনেছি যে তিনি 19 বছরের পর আর কোনো কবিতা লেখেননি, মানে তার যখন 19 বছর বয়স তারপরে তিনি আর কোনো কবিতা লেখেননি। তাহলে 23 বছরে তিনি কবিতাটি কী করে লিখলেন? তাই এই যুক্তিটি খাটছে না। এবার তাহলে আমরা আরেকটি মত নিয়ে আলোচনা করি। 1870-71 ফ্রাঙ্কো প্রাশিয়ান ওয়ার হয়েছিল, অর্থাৎ ফ্রান্সের সঙ্গে প্রাশিয়ার যুদ্ধ। আগেরটা হয়েছিল ফ্রান্সের সঙ্গে রাশিয়ার যুদ্ধ 1876-এ, 1877-এ, আর 1870-এ হচ্ছে 70-71 কি হচ্ছে ফ্রাঙ্কো রাশিয়ান ওয়ার। সেখানে কবির বাবা, যিনি একজন আর্মি ক্যাপ্টেন বা ইনফ্যান্ট্রি ক্যাপ্টেন ছিলেন, তিনি অংশগ্রহণ করেছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই 1870 সালে কবিতাটি লেখা হয়েছিল বলে অনেকে মনে করেন। তাহলে দেখি তখন তার বয়স কত ছিল। তখন তার বয়স হচ্ছে 1870 থেকে 1854 বাদ দিলে 16 বছর, অর্থাৎ তিনি 19 বছরে লেখা শেষ করেছেন। 16 বছরে এটা লেখা হয়েছে, মানে এটা কিন্তু একটা যুক্তিগ্রাহ্য বলে মনে হচ্ছে। তাই আমরা কিন্তু জানবো যে 1870 সালেই কবিতাটি লেখা হয়েছিল। এবার প্রশ্ন, কবিতাটি থেকে কত সালে প্রকাশ হয়েছিল এটা, বা কত সালে মানে লেখা হয়েছিল, এটা যদি পরীক্ষায় প্রশ্ন হিসাবে আসে তাহলে কি লিখব?
যেহেতু তোমাদের বই 1877 দেওয়া আছে 1877, তাই সেটাই লিখব। তবে আমরা জেনে রাখবো কোনটা, 1870। ঠিক আছে, এবার হচ্ছে ফর্ম অফ দ্য পোয়েম, কবিতাটি কোন ফর্মে লেখা সেটা আমাদের জানতে হবে। কবিতাটি হচ্ছে একটা সনেট, আরও স্পেসিফিক্যালি বললে পেত্রার্কান বা ইটালিয়ান সনেট। তাহলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ সনেট? সনেট কি? সাধারণভাবে, ডিটেলে বললে অনেক কিছু বলা যায়, কিন্তু সাধারণভাবে হচ্ছে সনেট ইজ আ 14 লাইন পোয়েম। সনেট হচ্ছে একটা 14 লাইনের কবিতা, রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার, মানে হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার ছন্দে লেখা। ঠিক আছে, আয়াম্বিক পেন্টামিটারটা আমরা আরও অনেক পরে ডিটেলে জানবো, এইটুকু আপাতত জেনে রাখি। তাহলে সনেটকে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে শেক্সপিরিয়ান সনেট আর একটা হচ্ছে পেত্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট। শেক্সপিরিয়ান সনেটটা কি? এখানেও মানে 14টা লাইনও থাকবে, ওখানেও 14টা লাইন থাকবে, কিন্তু ভাগটা হবে আলাদা রকম। শেক্সপিরিয়ান সনেটে হচ্ছে 3টে কোয়াট্রেন, মানে কোয়াট্রেন মানে 4 লাইন, তাহলে 3টে কোয়াট্রেন, 3 গণিত 4, তার মানে 12 লাইন, আর একটা কাপলেট মানে 2 লাইন, তাহলে 12 আর 2 সমান হচ্ছে টোটাল 14 লাইন। এটা হচ্ছে শেক্সপিয়ারের যে সনেট, অর্থাৎ শেক্সপিরিয়ান সনেট, সেটার হচ্ছে স্ট্রাকচার। তাহলে এবার আমরা জানবো যে পেত্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট কি। পেত্রার্কান সনেট বা ইটালিয়ান সনেটে হচ্ছে থাকবে একটা অক্টেভ, একটা সেস্টেট। অক্টেভ মানে 8 লাইন আর সেস্টেট মানে 6 লাইন, তাহলে 8 6 14 হয়ে গেল। আরও ভালোভাবে যদি আমরা ডিটেলে দেখি তাহলে হচ্ছে যেটা অক্টেভ সেটাতে হচ্ছে দুটো কোয়াট্রেন থাকছে, মানে 8 লাইনটা 4 আর 4 করে ভাগ থাকছে, আর সেস্টেটটা হচ্ছে কি দুটো টারসেট থাকছে, মানে 3 3 করে 6 লাইন হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ আ পেত্রার্কান সনেট অর ইটালিয়ান সনেট, কারণ এখানে ওই 4 4 3 3 বা আরও মানে ভালোভাবে দেখলে সেটা হচ্ছে 8 এবং 6, অর্থাৎ অক্টেভ এবং সেস্টেট স্টাইলে লেখা, তাই এটা একটা পেত্রার্কান সনেট। অরিজিনাল নেম অফ দ্য পোয়েম, এটা হচ্ছে আমরা জানবো এবার। যেহেতু কবি ছিলেন ফ্রান্সের একজন কবি, তাই কবিতাটি একটা ফ্রেঞ্চ নেম ছিল, সেটা কি? লে ডরমিউর ডু ভ্যাল। কবিতাটির নাম কি ছিল? লে ডরমিউর ডু ভ্যাল। এবার এই কবিতাটা যেহেতু ফেমাস কবিতা, তাই বিভিন্ন ভাষায় ট্রান্সলেশন হয়েছিল কবিতাটি। এর ইংলিশ ট্রান্সলেটর হচ্ছে পল স্কিমিট। ঠিক আছে, এবার আমরা জানবো হচ্ছে ভিউ অফ দ্য পোয়েম, কবিতাটির ভিউ কি। এক কথায় উত্তর দিতে হলে কবিতাটির ভিউ হচ্ছে টেলিস্কোপিক ভিউ বা ড্রোন ভিউ। আমরা যদি ভালো করে জানি টেলিস্কোপ জিনিসটা জানি, আবার ড্রোন জিনিসটাও জানি, ড্রোন এক ধরনের ক্যামেরা। ঠিক তো? তো কবিতাটি যখন আমরা পড়বো তখন আমাদের চোখের সামনে এমন একটা ভিউ আসবে যেন মনে হবে কেউ মহাকাশ থেকে টেলিস্কোপ বা ড্রোনের সাহায্যে কবিতার ছবি এঁকেছেন। তাই এই কবিতাটির ভিউ হচ্ছে টেলিস্কোপিক ভিউ বা ড্রোন ভিউ। টাইপ অফ দ্য পোয়েম, কবিতাটির টাইপ কি? অ্যান্টি ওয়ার পোয়েম, কারণ ইট ডেপিক্টস দ্য হরেবল কনসিকুয়েন্সেস অফ ওয়ার। তাহলে এটা অ্যান্টি ওয়ার পোয়েম কেন বলছি? কারণ হচ্ছে এটা যুদ্ধের ভয়াবহ ফলের কথা তুলে ধরছে। তাহলে কবিতাটির টাইপ কি হলো বা টাইপ অফ দ্য পোয়েম হচ্ছে অ্যান্টি ওয়ার পোয়েম। এইটুকু আমরা জেনে রাখি। এবার আমরা এই পোয়েমটির সাথে রিলেটেড কতগুলি লিটারারি টার্ম সম্পর্কে জানব, যেগুলো আমাদের কবিতাটিকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করার সময় কাজে লাগবে। প্রথমে আসবো সিম্বলিজম কি এই ব্যাপারে। সিম্বলিজম এই কবিতায় আমরা প্রায় দেখতে পাবো এই টার্মটাকে, এবং মানে এই টার্মটাকে না, মানে এই টার্মটার ব্যবহার দেখতে পাবো এই পোয়েমটির মধ্যে। সিম্বলিজম ইজ দ্য প্র্যাকটিস অফ রিপ্রেজেন্টিং থিংস বাই সিম্বলস। এটা আমরা জেনারেল ভাষায় বলছি, সিম্বলিজম ইজ দ্য প্র্যাকটিস অফ রিপ্রেজেন্টিং থিংস বাই সিম্বলস, অর্থাৎ সিম্বলের বা প্রতীকের সাহায্যে কোনো কিছুকে উপস্থাপন করাকেই সাহিত্যে সিম্বলিজম বলে। ঠিক আছে, তাহলে সিম্বলিজম জিনিসটা বুঝতে পারলাম যে সিম্বলিজম ইজ দ্য প্র্যাকটিস অফ রিপ্রেজেন্টিং থিংস বাই সিম্বলস, অর্থাৎ সিম্বলের বা প্রতীকের সাহায্যে কোনো কিছুকে উপস্থাপন করাকেই সাহিত্যের ভাষায় সিম্বলিজম বলা হয়। সারিয়ালিজম আর একটা টার্ম, সারিয়ালিজম এটা কি? দ্য প্র্যাকটিস অফ আর্টওয়ার্কস অ্যান্ড রাইটিং অ্যান্ড দ্য জাক্সটাপোজিশন অফ আনকমন ইমেজারি। মানে হচ্ছে কি না, তো লেখার সঙ্গে সঙ্গে লেখার মধ্যে একটা চিত্রকল্প আঁকা, ঠিক আছে, এবং অনেকগুলো আনকমন ইমেজারির পাশাপাশি অবস্থান।
এটাও আমরা এই কবিতায় খুঁজে পাবো। এছাড়া আমরা আরেকটা গুরুত্বপূর্ণ লিটারি টার্ম আমরা জেনে রাখি, যেটা আমাদের এই কবিতায় খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ড্যাডেইজম। ড্যাডেইজম জিনিসটা কি? আর্টিস্টিক অ্যানার্কি দ্যাট চ্যালেঞ্জ দ্য সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ভ্যালুস। গোদা বাংলায় যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি, সমাজে যেসব ব্যাপারগুলোকে আদর্শের মাধ্যমে মূল্যবান বা মহান বলে বিবেচনা করা হয় তাকে চ্যালেঞ্জ করে বাস্তবের কঠোরতা তুলে ধরা। যদি উদাহরণ হিসেবে বলি, যুদ্ধকে মহান কাজ হিসাবে ধরা হতো, সৈনিকদের কাছে বিরাট একটা মহৎ কাজ এখনো ধরা হয়, কিন্তু প্রকৃতপক্ষে যুদ্ধ কতটা ভয়াবহ এবং তার কতটা খারাপ প্রভাব রয়েছে সেটা তুলে ধরা হয়েছে। তাহলে এটা ড্যাডাইজম। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই যে তিনটে টার্ম বললাম, এর মধ্যে সারিয়ালিজম আর ড্যাডাইজম, এগুলো উনি যখন কবিতাটি লেখেন তার পরেই টার্মগুলো এসছে। মানে তিনি এক ধরনের বলতে গেলে এই ধরনের এই টার্মগুলোকে ইউজ করার ক্ষেত্রে পায়োনিয়ারও বলা যেতে পারে তাকে। এবার কি থিম অফ দ্য পোয়েম, পোয়েমটি থিম কি? অনেকগুলো থিম আছে। একটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স অফ ডেথ, অর্থাৎ মৃত্যুকে অ্যাকসেপ্ট করতেই হবে, সে একটা বার্তা রয়েছে। দু নম্বর হচ্ছে ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধের ভয়াবহতা, সেটাকেও এখানে তুলে ধরা হয়েছে। ইম্পর্ট্যান্স অফ লাইফ, জীবনের গুরুত্ব কতটা, সেটা তুলে ধরা হয়েছে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্টলি যেটা আমরা পুরো পোয়েম জুড়ে দেখতে পাবো, সেটা হচ্ছে কন্ট্রাস্ট বিটুইন লাইফ অ্যান্ড ডেথ, মানে হচ্ছে জীবন এবং মৃত্যুর যে একটা সংঘর্ষ, ঠিক আছে, সেই জিনিসটা আমরা এই কবিতার মাধ্যমে যখন পড়ব তখন আমরা দেখতে পাবো। এবার আমরা কবিতাটায় আসি। এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ, একটা ছোট্ট সবুজ উপত্যকা যেখানে ধীর গতিতে প্রবাহিত হচ্ছে একটা ছোট্ট নদী। এ স্মল গ্রিন ভ্যালি, এই যে গ্রিন, গ্রিন অলওয়েজ ইন্ডিকেট ভ্যালু অফ লাইফ বা জীবনমুখিতা আছে এই গ্রিন টার্মটির মধ্যে দিয়ে, অর্থাৎ ওই লাইফটাকে ইন্ডিকেট করছে। আর ভ্যালি হচ্ছে কি না, তো উপত্যকা মানে পাহাড় দিয়ে ঘেরা একটা নিচু জায়গা। তাহলে সেই সিনটাকে দেখতে গেলে কি করতে হবে, আমাকে উপর থেকে এখানে ক্যামেরার মাধ্যমে দেখতে হবে। মানে যদি আমি দেখতে চাই ব্যাপারটাকে, তাই এখানে আমরা ওই টেলিস্কোপিক ভিউ বা ড্রোন ভিউ যে কথাটা বলেছিলাম সেটা এখানে আমরা পাচ্ছি। তাহলে একটা ছোট্ট সবুজ উপত্যকা, হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ, যেখানে একটা স্লো স্ট্রিম, ধীর গতিতে, স্ট্রিম মানে স্মল রিভার, যেটা বয়ে চলেছে। অ্যান্ড লিভস, এবং ত্যাগ করে যাচ্ছে মানে ছেড়ে যাচ্ছে কি, লং স্ট্র্যান্ডস অফ সিলভার, রূপলি ফিতের মতো একটা লম্বা কিছু বা লম্বা রূপলি ফিতে। এই রূপলি ফিতেটা মানে কি, লম্বা রূপলি জলরাশি, জল যখন বয়ে চলে তখন তাকে রূপলি দেখতে লাগে, ঠিক আছে। অন দ্য ব্রাইট গ্রাস, মানে হচ্ছে উজ্জ্বল ঘাসের মধ্যে। এই যে ব্রাইট কথা ইউজ হলো, এটাও কিন্তু ইন্ডিকেট করছে লাইফকে। ফ্রম দ্য মাউন্টেন টপ, পর্বত চূড়া বা পাহাড়ের চূড়া থেকে। স্ট্রিম মানে প্রবাহিত হচ্ছে। দ্য সানস রেইজ মানে সূর্যের কিরণ বা সূর্যের রশ্মি, বা বিম অফ লাইট মানে হচ্ছে সূর্যের একটা আভা। দে ফিল, তারা পূর্ণ করছে। দ্য হলো ফুল অফ লাইট, সেই শূন্যস্থানটিকে সম্পূর্ণ আলোকিত করে সেই শূন্যস্থানটিকে পরিপূর্ণ করে তুলছে। তাহলে কারা করছে? স্লো স্ট্রিম। এই দে বলতে এখানে বোঝানো হয়েছে কি, স্লো স্ট্রিম মানে ধীর গতিতে বয়ে চলা ছোট্ট নদীটির কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে ব্রাইট গ্রাস, উজ্জ্বল যে ঘাস সেটার কথা বলা হয়েছে, যে জলটা বয়ে যাচ্ছে সেটার কথা বলা হয়েছে। আর বিম অফ লাইট, সূর্য কিরণের কথাও বলা হয়েছে। এই সবগুলো মিলে এই নৈসর্গিক যে সৌন্দর্য সেটাকে সম্পূর্ণরূপে পরিপূর্ণ করছে। অর্থাৎ এই পুরো যে চারটে লাইন, এই চারটে লাইন জুড়ে একটা সুন্দর চিত্রকল্প আঁকা হয়েছে, খুব সুন্দর একটা প্রাকৃতিক ছবি বা নেচারের ছবি তুলে ধরা হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার যে এই চারটে লাইন জুড়ে অনেকগুলো শব্দ আছে, গ্রিন, রিভার, সান, মাউন্টেন, ঠিক আছে, এই সবগুলো লাইফকে পজিটিভলি ইন্ডিকেট করে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে পুরোপুরি ভ্যালু অফ লাইফটাকে তুলে ধরা হয়েছে। তাহলে আরেকবার বলে নিই, এ স্মল গ্রিন ভ্যালি, একটা ছোট্ট সবুজ উপত্যকা। হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ, যেখানে একটি ছোট্ট নদী বইছে ধীর গতিতে। অ্যান্ড লিভস, এবং ছেড়ে যাচ্ছে। লং স্ট্র্যান্ডস অফ সিলভার, রূপলি জলরাশি, লম্বা রূপলি জলরাশি।
অন দ্য ব্রাইট গ্রাস মানে হচ্ছে উজ্জ্বল ঘাসের উপর, ফ্রম দ্য মাউন্টেন টপ পর্বতচূড়া থেকে, স্ট্রিম প্রবাহিত হচ্ছে, দ্য সানস রেইজ সূর্যকিরণ, দে ফিল তারা পরিপূর্ণ করে রাখছে, দ্য হলো ফুল অফ লাইট মানে হচ্ছে ওই শূন্যস্থানটিকে আলোকমালা বা আলোকিত করার মাধ্যমে। এরপরে কি বলছে, এ সোলজার একজন সৈন্য, ভেরি ইয়াং, এই ভেরি ইয়াংটা কিন্তু আবার লাইফকে ইন্ডিকেট করে, খুব অল্প বয়স, মানে সে তো তাড়াতাড়ি মরবে না, তার এখন অনেকটা জীবন পড়ে রয়েছে, ভেরি ইয়াং খুব অল্প বয়স। লাইজ ওপেন মাউথ শুয়ে রয়েছে মুখ হাঁ করে, লাইজ ওপেন মাউথ মানে হচ্ছে মুখ হাঁ করে শুয়ে রয়েছে। এই মুখ হাঁ করে যদি কেউ শুয়ে থাকে তাহলে তার মানে কি, তার মানে হচ্ছে কি সে শান্তিতে বিশ্রাম নিচ্ছে, এটাই মনে করা হয়। এ পিলো মেড অফ ফার্ন, ফার্ন এক ধরনের আগাছা, তার তৈরি বালিশে, ঠিক আছে, তার মানে কি ফার্নটা এত সুন্দরভাবে ছড়ানো আছে যেন মনে হচ্ছে বালিশে শুয়ে আছে, ঠিক আছে। বিনিথ হিজ হেড, সেই ফার্নগুলো কোথায় রয়েছে, তার মাথার নিচে, সেটা একটা বালিশের আকার নিয়েছে, অর্থাৎ প্রকৃতি এখানে একটা মায়ের ভূমিকা নিয়েছে, প্রকৃতি তার কোল উজাড় করে দিয়েছে এবং সেখানে তার কোলে সৈন্য বা সোলজারটি শুয়ে রয়েছে। অ্যাসলিপ ঘুমিয়ে রয়েছে, ঠিক আছে, ঘুমন্ত অবস্থায় রয়েছে। স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, ঘন আগাছার মধ্যে পুরো দেহটাকে প্রসারিত করে রেখেছে, আন্ডারগ্রোথ মানে হচ্ছে আগাছা। পেল বিবর্ণ, এত সুন্দরভাবে শুয়ে রয়েছে, সবকিছু ঠিক রয়েছে, কিন্তু তার মাঝখানেও পেল, পেল মানে হচ্ছে বিবর্ণ। হ্যাঁ, এইটাই হচ্ছে ইন্ডিকেট করছে লাইফলেসনেস বা ডেথকে, অর্থাৎ একটা মৃত্যুকে ইন্ডিকেট করছে এই পেল কথাটি। আবার দেখো তারপরে আবার উল্টো, যেটা বলছিলাম যে লাইফ এবং ডেথের মধ্যে যে কন্ট্রাস্ট রয়েছে সেটা এখানে বুঝতে পারা যাবে। ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, তার উষ্ণ সবুজ রৌদ্রসিক্ত বিছানায়। এই যে উষ্ণ বা ওয়ার্ম, সবুজ বা গ্রিন, সানসোকড বেড বা রৌদ্রসিক্ত বিছানা, সবগুলো কিন্তু পজিটিভলি ইউজ হচ্ছে, মানে লাইফকে ইন্ডিকেট করছে। আর উল্টো দিকে পেল কথাটি, বিবর্ণ কথাটি কিন্তু ডেথকে ইন্ডিকেট করছে। তাহলে আবার পেয়ে গেলাম লাইফ এবং ডেথের মধ্যে যে কন্ট্রাস্ট সেটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আরেকবার যদি ভালো করে দেখি, তাহলে এই প্যারাটা, এ সোলজার ভেরি ইয়াং একজন সৈন্য খুবই অল্প বয়সী, লাইজ ওপেন মাউথ শুয়ে রয়েছে কি না, তো হচ্ছে হাঁ করে। এ পিলো মেড অফ ফার্ন, ফার্নের তৈরি একটা বালিশ, বিনিথ হিজ হেড তার মাথার তলায় রয়েছে। অ্যাসলিপ ঘুমিয়ে পড়েছে। স্ট্রেসড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, ঘন আগাছার তলায় নিজেকে প্রসারিত করে রেখেছে, আগাছার উপরে সরি। পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, তবুও বিবর্ণ হয়ে রয়েছে উষ্ণ সবুজ রৌদ্রসিক্ত বিছানায়। এবার আমরা পড়ব, মানে অক্টেভটা কমপ্লিট করলাম, এবার আমরা শেষ স্টেপটা দেখি। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার পায়ের পাতাগুলি ছড়িয়ে রয়েছে ফুলগুলির মধ্যে। হি স্লিপস, সে ঘুমোচ্ছে। হিজ স্মাইল, তার হাসি। ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, একজন শিশুর মতো। জেন্টল মানে মৃদু। উইদাউট গাইল মানে কোনো রকম ভান ছাড়া, অর্থাৎ হচ্ছে নিষ্পাপ বা পবিত্র। আহ নেচার, ও প্রকৃতি। কিপ হিম ওয়ার্ম, ওকে উষ্ণ রাখো। হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লেগে যাবে, অর্থাৎ তার পাগুলো ছড়িয়ে রয়েছে ফুলগুলির মধ্যে, সে ঘুমোচ্ছে। তার হাসিটা হচ্ছে একটা, এটা একটা তুলনা করা হয়েছে, লাইক মানে এটা সিমিলি, সিমিলি বলে একটা ফিগার অফ স্পিচ আছে, তার সাহায্যে এখানে তুলনা করা হয়েছে যে তার হাসিটা হচ্ছে একটা শিশুর মতো মৃদু এবং পবিত্র হাসি, যার মধ্যে কোনো রকম ভনিতা নেই। আহ নেচার, ও প্রকৃতি, এই যে এনটা ক্যাপিটালে আছে, নেচার অর্থাৎ হচ্ছে প্রকৃতিকে এখানে পার্সনিফাই করা হয়েছে বা ব্যক্তিসত্তা আরোপ করা হয়েছে। কিপ হিম ওয়ার্ম, ওকে উষ্ণ রাখো। হি মে ক্যাচ কোল্ড, তা ঠান্ডা লেগে যাবে, অর্থাৎ কবি প্রকৃতির কাছে একটা আবেদন রেখেছেন, ঠিক আছে, যে তাকে উষ্ণ রাখো, তাহলে না হলে তার ঠান্ডা লেগে যাবে। এই পুরোটা হচ্ছে সোলজারের জন্য কবি বলছেন, ঠিক আছে। আর এই যে আহ নেচার কিপ হিম ওয়ার্ম, এটা হচ্ছে একটা ফিগার অফ স্পিচ যাকে আমরা অ্যাপোস্ট্রফি বলি। দ্য হামিং ইনসেক্টস, গুঞ্জনরত পতঙ্গরা। ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তার এই যে বিশ্রাম সেটাকে বিরক্ত করো না। হি স্লিপস ইন সানলাইট, সে শুয়ে রয়েছে সূর্যালোকে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, একটা হাত রয়েছে তার বুকের মধ্যে। অ্যাট পিস মানে শান্তিতে। ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস,
এবং সেই বুকের একটা ধারে কি রয়েছে, দুটো লাল গর্ত রয়েছে। এই দুটো লাল গর্ত কি ইন্ডিকেট করছে? দুটো লাল গর্ত হচ্ছে দুটো বুলেটের দাগ, অর্থাৎ এই সৈন্যটি অ্যাসলিপ নয়, তিনি ডেড, অর্থাৎ যুদ্ধে গিয়ে তিনি গুলি খেয়েছেন বুকে এবং মৃত অবস্থায় পড়ে রয়েছেন। এই যে দেয়ার আর টু রেড হোলস, এটা হচ্ছে একটা ফিগার অফ স্পিচ, যেটাকে আমরা মেটোনিমি বলি, অর্থাৎ কোনো একটা কিছুর সাহায্যে আর একটা কিছুকে আমরা যদি প্রকাশ করি, টু রেড হোলসের সাহায্যে আমরা কি প্রকাশ করছি, মানে এই যে দুটো বুলেটের দাগ। ঠিক আছে, এবার আমি পুরো কবিতাটা আরেকবার পড়ি, তাহলে আমরা কন্ট্রাস্টগুলো বুঝতে পারবো। এখানে হচ্ছে প্রথম দুটো হচ্ছে যে মানে 4-4-8 লাইন, অর্থাৎ প্রথম যে অক্টেভটা সেটা হচ্ছে কি দেখাচ্ছে না, তো হচ্ছে লাইফকে ইন্ডিকেট করছে, আর পরবর্তীটা যখন আমরা পড়তে পড়তে আসছি তখন আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে মরণকে, অর্থাৎ ডেথকে ইন্ডিকেট করছে। তাহলে আরেকবার ভালো করে আমরা পড়ে নিই। আ স্মল গ্রিন ভ্যালি, একটা ছোট্ট সবুজ উপত্যকা, হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ, যেখানে একটা ছোট্ট নদী বয়ে চলেছে, অ্যান্ড লিভস, এবং ছেড়ে গেছে, লং স্ট্যান্ডস অফ সিলভার, রূপলি ফিতের মতো লম্বা জলরাশি, অন দ্য ব্রাইট গ্রাস, মানে উজ্জ্বল ঘাসে, ফ্রম দ্য মাউন্টেন টপ, মানে পর্বতচূড়া থেকে, স্ট্রিম বয়ে চলেছে বা প্রবাহিত হচ্ছে, দ্য সানস রেজ, সূর্যরশ্মি, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, এই শূন্যস্থানটিকে আলোকমালায় পরিপূর্ণ করে তুলছে তারা। এ সোলজার ভেরি ইয়ং, একজন সৈন্য খুবই অল্প বয়স্ক, লাইজ ওপেন মাউথ, মুখ হাঁ করে শুয়ে রয়েছে। এ পিলো মেড অফ ফার্নের তৈরি একটা একটা আগাছা, সেই আগাছা দিয়ে তৈরি একটা বালিশ, বিনিথ হিজ হেড, তার মাথার তলায়, অ্যাসলিপ, ঘুমিয়ে রয়েছে। স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, ছড়িয়ে রয়েছে পুরো শরীরটা ঘন আগাছায়। পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, বিবর্ণ তার মানে মুখটা বা শরীরটা। ইন হিজ ওয়ার্ম, তার উষ্ণ, গ্রিন মানে সবুজ, সানসোকড মানে সূর্যসিক্ত বিছানায়, সূর্যরশ্মি সিক্ত বিছানায়। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার পায়ের পাতাগুলি ছড়িয়ে রয়েছে ফুলগুলির মধ্যে। হি স্লিপস, সে ঘুমোচ্ছে। হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, তার হাসিটা হচ্ছে একজন শিশুর মতো। জেন্টল উইদাউট গাইল, মৃদু কোনো রকম ভণিতাহীন, অর্থাৎ পবিত্র। নেচার ও প্রকৃতি, কিপ হিম ওয়ার্ম, ওকে উষ্ণ রাখো। হি মে ক্যাচ কোল্ড, তা ঠান্ডা লেগে যেতে পারে। দ্য হামিং ইনসেক্টস, মানে হচ্ছে গুঞ্জনরত পতঙ্গরা। ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তার এই বিশ্রামটিকে বিরক্ত করো না। হি স্লিপস ইন সানলাইট, সে ঘুমোচ্ছে সূর্যের রশ্মির নিচে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, একটা হাত রয়েছে তার বুকে। অ্যাট পিস, শান্তিতে বা শান্তিতে ঘুমোচ্ছে। ইন হিজ সাইড, তার একটা দিকে। দেয়ার আর টু রেড হোলস, দুটো লাল গর্ত রয়েছে, অর্থাৎ যেটা ইন্ডিকেট করছে দুটো হচ্ছে আমাদের বুলেটের দাগ রয়েছে। এইখানে আমরা পেয়ে গেলাম সিম্বলিজম। আর পুরো সিনটাকে যদি আমরা কল্পনা করি তাহলে অবশ্যই টেলিস্কোপিক ভিউ, সিম্বলিজম রয়েছে, ড্যাডিজম রয়েছে, যুদ্ধ কতটা ভয়ঙ্কর সেটা এখানে দেখিয়েছে। প্রথম দিকে মনে হলো যুদ্ধ খুব ভালো, যুদ্ধতে প্রকৃতপক্ষে কারোরই জিত হয় না। ঠিক আছে, যারা জেতে তাদেরও হার হয়, যারা হারে তাদেরও হার হয়, কারণ যুদ্ধতে প্রকৃতপক্ষে মৃত্যুর সংখ্যাটা বেড়ে যায়। ঠিক আছে, এই কবিতাটা হচ্ছে একটা অ্যান্টি ওয়ার পোয়েম, এইটুকুই আমরা জেনে রাখবো। ধন্যবাদ। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যদি কিছু মতামত থাকে কমেন্টে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করুন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা পেতে পারেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।